পরিযান ঈশিতা রহমান সঞ্জিদা সিমরান পর্ব 41-50 বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে? শায়ের ও শেষমেশের সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছেন না পরীর মন। যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সে কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করল। পরক্ষণে পরীর মনে হলো শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটা ওর অভিনয় মাত্র। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে শাস্তি ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিলে খুব কি ক্ষতি হতো? কোন যুদ্ধ তো হতো না, পৃথিবী ধ্বংস হতো না। সবশেষে কেন এই নামটা নিল নৌশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরী দম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নৌশাদ আর কবির কোন কথা বলে না। চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নৌশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি শায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? সবকিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর, কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেনি। তবুও তোমার বাবা শায়েরকে করা হুকুম দেন, তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমি তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোন উপায় ছিল না। সেটাও ভেস্তে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক হলো। আমি কলপারে এমনি এমনি পড়িনি। শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সবকিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকে যায়। ওই দিন কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে, কিন্তু না, শায়ের আবারও পাল্টি খেল, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দেই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা খাড়ে এলো। শহরের ডাক্তার 3 জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেবে। সব ঠিক করা ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠানো হলো না, শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গন্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে ওত পেতেছিলাম। কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের 2 জনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যা না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়। ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দুর রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতিক্রিয়া না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে, এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো, এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে।
শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। শায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে। পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাচ্ছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেবে, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবল সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল শায়েরের কাছ থেকে, কিন্তু শায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন শায়ের। কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই উৎপেতে ছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে। তবে সেও শেখরের মতো ফায়দা ওঠালো। শায়েরকে বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না। শায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে শায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো যখন জানতে পারলাম পালক সাঁতার জানত। তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়? তাই তাদের কেউ মরতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পরি, শায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। শায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোন কথাই ছিল না, কিন্তু শায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু শায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় শায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে শায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়। আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে শায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, তো মানা যায় না। তাই জুম্মানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পরি। শায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি শায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরি চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনো চোখ খুলছেন না সে। মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে। না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো শায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না। তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবেই না। নৌশাদ, চল এখন। পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নৌশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবির ও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাহিরে করা পাহারা, বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোন ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মোগল আমলের এই বাড়ির ভেতরের কোন শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গেল, বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই। ওই মেয়েটা চতুর বেশি। কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নৌশাদ গর্জে উঠে বলে, হোক দেরি, আগে পরীকে শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই।
বেশি বোঝো না তুমি। আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনো আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরো আগেই শেষ করে দিতাম। এই খোঁড়া পা নিয়ে কি করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নৌশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে, অপমানিত করে ওকে। কিন্তু এজন্য তো নওশাদের কোন দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর ক্ষোভ এখনো রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সব সময়ই সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব করেই রেখেছে। তাহলে শায়ের এখানে পৌঁছালো কিভাবে তা ভেবে পাচ্ছে না। নৌশাদ রেগে আগুন। সে বলল, এজন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে। সবকিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে। দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এহেম কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে হেলোপাতারি খুশি মারতে থাকে। কয়েক মুহূর্তে কি হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির, যেন অগ্নিগিরির লাভাবী চোখে। কবির বুঝল এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষ করেও দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি। শায়ের রুষ্টচিত্ত কণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে সূচও ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়লো, বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগুলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই সেখান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন। তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের ফুটবল স্থানগুলো শায়েরের জানা। না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো শায়ের। পরী শায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। শায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি। চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। বলল, ছোবেন না আমাকে আপনি। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নওশাদের দিকে তাকালো। সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে। তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন। আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না, চুপচাপ পা বাড়ায় শায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ। কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল। কারণ আচমকাই কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির। মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি শায়েরেরও না। নৌশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরী নিজেকে আরো শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরী দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরী আর এক মুহূর্তেও দেরি না করে পা বাড়ালো নওশাদের দিকে। তবে নৌশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরীকে চাপতে ধরে টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছুটোছুটি করছে। শায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরীজান, আপনার লেগে যাবে। একটু শান্ত হন, ছাড়ুন আমাকে। ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনো সময় আছে শায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন?
আমি তো আপনার কোন ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারবো না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালীর মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না। তবে নৌশাদ বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোভ করি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নৌশাদের দিকে তাকালো। নৌশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরি তো সব জেনেই গেছে, এটুকু জানলে ক্ষতি কি? কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে কি জবাব দিবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাবো আমাকে নিয়ে তুমি এত ভেবো না। মূর্খ পিতা আপনি। ইহকাল পরকালে আকাশ পাতাল তফাতে। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি, আর আমার প্রতিশোধের আক্রোশ। কার জয় হয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না। ভুলে যাবেন না আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে। তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে বলে, পরীকে রেখে চলে যাও শায়ের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসল। এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো। বলল, আপনার কোন চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার? এসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না। চলুন পরি যান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়ে বাগান বাড়ি ত্যাগ করল। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূরে এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে, বোরখার নেকাবটা টেনে খুলে ফেলেছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুটছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক। চাঁদের আলো সবারই প্রিয়, কিন্তু সময় যেন সবকিছুতে আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগালো পরী। শায়ের পরীকে দাঁড়াতে বলছে আর ছুটছে। পরী ছুটে গেল সোনালীর কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল। পরীকে এইভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। পরী আগের মতোই কাঁদছে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এই ওঠ, কান্দোস কেন এত? রানীর ঘুম ভাঙা চাইব। পরী মাথা তুলে রাখালের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। সে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না। যদি কাঁদলে ঘুম ভাঙত তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ল। রাখাল পরীর কথার অর্থ বুঝল না, বোঝার চেষ্টাও করল না। সে আপন হস্তে সোনালীর কবরে হাত বুলাচ্ছে। কোন পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক না কেন, নৌশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরী যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে। ভালো খারাপ আজ বুঝেছে। প্রতিশোধের মানে জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরী। পেছনে ফিরতেই সে শায়েরকে দেখল। শায়ের এতক্ষণ পরীর কথা শুনছিল। পরীর চাহনি স্থির। শায়ের তা অন্ধকারে উপলব্ধি করতে পারল না। তবে শায়ের এটা বুঝতে পারল যে আজকের পরীর সম্পূর্ণ নতুন ভাবে তৈরি। শায়েরের জন্য তার মনে এটুকুও ভালোবাসা নেই। শায়ের পরীর দিকে এগুলো না, পরী নিজেই আসলো। জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরী। শায়ের বলে উঠল, ওখানে যাবেন না পরী যান।
আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরি, আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না, সেটা আমি জানি, তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছপা হব না। আপনি চলে যেতে পারেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরিজান। চলুন আমরা অনেক দূরে চলে যাই, আমরা ভালো থাকবো সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্টরা সব কিছুকে সহজভাবেই নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। শায়ের পরীর কাছে আসলো। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন। আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরী ধাক্কা দিয়ে সরিয়ে দিল শায়েরকে। চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? আমার অনুভূতির সাথে নোংরামো করলেন। অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। শায়েরের কথার পিঠে কথা না বলে পরি হেঁটে চলল। শায়ের ও পরির পিছু নিল। অন্দরের উঠোনে সেই বোরখাটা ছুঁড়ে ফেলে দিল পরি। মালা এখনো বারান্দায় বসেছিল। পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি। পরীকে দেখে মালা ছুটে এলো। মেয়ের দুগালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতা পেয়ে পরীর চোখের জলে বুক ভাসালো। মালা কেঁদে যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্তর। রূপালী নিজের চোখ মুছে বলে, পরী তুই শায়েরের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি জানি সব, কিন্তু বিশ্বাস কর শায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যা বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক, তুই ওর সাথে ভালো থাকবি। পরী রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকল। কলপারে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরী কলপারে গিয়ে বসল। কুসুম তখনও ছিল ওখানে। পরী কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে খাড় গলা দিয়ে। ঠান্ডা পানি শরীরের পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরী। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। তবুও ইচ্ছামতো পানি ফেলে শান্ত হলো পরী। ভেজা কাপড় ছেলে সিঁদুর রাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে গেল। শায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল। পরীকে দেখে সে থমকে গেল। পরীর নূতন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে। আজও করল, তবে আজ যেন ভয়ানক সুন্দর লাগছে পরীকে। চুল মুছেনি, শাড়িটা ভিজে গেছে পানিতে। শায়ের গামছা এনে পরীর কাছে এগিয়ে আসতেই হাত উঁচিয়ে থামিয়ে দিল পরী। বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে। তবুও আমি আপনার কাছে আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন। আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে। শায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোন ভালোবাসা নেই আজকের পরীর মাঝে? পাপ সবকিছু দিয়ে আবার কেড়ে নেয়। শায়ের আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরী যেন অনেক দূরে। শায়ের জানে না আদৌ কোনোদিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে শায়ের বলে, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী। সুশীলকে হত্যা করে আপনিও পাপী। মানতে পারবেন এটা? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না? পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো। বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি তাহলে? তাহলে পালক, এবার বলবেন এটাও পাপ নয়? নিস্তব্ধতা গ্রাস করছে পুরো জমিদার বাড়িতে। কোথাও কোন শব্দ নেই। ঝি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত্যুপুরী। এই বুঝি কোন শব্দ হলো? এই বুঝি লাশ পড়ল? নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য।
পরীর দিকে তাকিয়ে আছে শায়ের। পালককে কেন মেরেছে তার উত্তর সে দেয়নি এখনো। দিবে কিনা তাও শায়েরের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধু পরীকে দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়ে, চোখ জ্বলছে তবুও মন ভরছে না। পরীর নতুন রূপের দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনো জানে না। নৌশাদ যে সম্পূর্ণ সত্য বলছে তার তো কোন প্রমাণ নেই। শুধুমাত্র নওশাদের কথার উপর ভিত্তি করে সে শায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অশ্রুসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকালো। কথার প্রসঙ্গ পাল্টে বলে, আমাকে ভালোবাসবেন মালি সাহেব। চমকে তাকালো শায়ের। পরী আবার তার মতো বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়ানো পরী শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পরী শায়েরের দিকে এগোতে লাগলো। আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব। আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে তা জ্বলজ্বল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলের দৃষ্টি নিবন্ধ করে শায়ের। পেটের ক্ষতের থেকে পরীর চোখের ক্ষত আরো গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। পরীর মুখোমুখি হয়ে দাঁড়ালো শায়ের। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখল। আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়েরের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কালবিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিধানকে। অল্প সময় আলাদা ছিল দুজনে, অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে। পরী নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যত অন্যায় করুক না কেন পরী ওকে ছাড়তে পারবে না। আপনি কি পালককে সত্যি হত্যা করেছেন? শায়েরের বুকে মুখ গুজে বলে উঠল পরী। শায়ের দেরি না করেই জবাব দিল, আপনাকে মিথ্যা বলার সাহস আমার নেই পরীজান। হ্যাঁ, আমি পালককে মেরেছি। শায়েরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরী। চোখের জল মুছে বলে, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না। তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, শেখরকেও রাখিনি। ভবিষ্যতেও কাউকে আসতে দেব না। বেশ শান্ত স্বরেই জবাব দেয় শায়ের। এতে কিছুটা রেগে গিয়ে পরী বলে, এজন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো। তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? আমি তার সাথে লড়াই করিনি। তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি। ভালোবাসা নিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আমি হতে দিব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন। আমি আর এই বিষয়ে কোন কথা বলবো না। পরী মুখ ফিরিয়ে নিল। বিতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর শায়েরের দিকে তাকালো না। তখনই শায়ের কক্ষ ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। হাতে করে সে একটা মলমের কৌটো নিয়ে এসেছে। কাছে এসে পরীর হাত ধরে বলে, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ শায়েরের উপর পরী দেখাক না কেন, দিন শেষে শায়েরের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমিষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল সরিয়ে দেয়। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। শায়ের হাত বুলায় নীলচে দাগে। তারপর মলমটা লাগাতে থাকে। আপনাকে বেঁধেছিল কে? নৌশাদ। না কবির। ওকে মেরে ভালো করেছেন। না হলে ওকে আমি মেরে দিতাম। কেন? আপনাকে ছুঁয়েছে সে। ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসে পরী, আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান? আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাতে, তাই না? আপনার আমার মাঝে তফাতে আছে পরিজান। আপনি পবিত্র একটা ফুল, আর আমি ভুল। ভুল মানুষদের প্রিয় থাকতে নেই। তাই তো আমার প্রিয় আমার থেকে হারিয়ে যাচ্ছে। বলুন না, পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে এই শাস্তি দিলেন? শায়ের দাঁড়িয়ে গেল। বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন। তাহলে বের হয়ে যান এখান থেকে। শায়েরের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরী। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল পরী। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরী বলে উঠল, আপনার সাথে আর যেন কখনো না দেখা হয় মালি সাহেব।
আপনার জন্য আর কেউ আসুক বা না আসুক আমি আসবো পরিজান। আমার ভালোবাসা একটু কমবে না পরিজান। সারা রাত ওভাবেই কেটে গেল দুজন। পরি দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই শায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে চোখ বন্ধ শায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরি ওখান থেকে চলে এলো। অন্দরের উঠোনে এসে পুরো বাড়িতে চোখ বুলালো। পরির মনে পড়ল সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে বোনের সাথে। সোনালির চোখ বেঁধে পরি চারপাশে ছোটাছুটি করত। সাথে রূপালীও এসে যোগ দিত। 3 বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। পরি রূপালীর ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালী বসে আছে। পরি ঢুকতেই রূপালী সোজা হয়ে বসে। পরি কিছুক্ষণ রূপালীকে দেখে বলে, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আব্বা। তুমি কি জানো? হুম। আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। কাছে আয়, বসো এখানে। পরি বসল রূপালীর পাশে। বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরি। সে না বলা কথা বুঝে যেত। আমার মনের কথা সবচেয়ে বেশি বুঝতো বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখতো কাকা আমার সাথে খারাপ আচরণ করে। কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলেন না এটা আবার ভালো লাগেনি। সবসময় এসব চিন্তা করতো আপা। তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায়। কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আব্বা এখনো আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আম্মার শরীর সবসময় অসুস্থ থাকে। আমি এখানে না থাকলেও জানি যে পালক সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এসব কিছু আব্বার কাজ। পরি আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিশাচ। আমরা কোন ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারত। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বার সাথে করে নিয়ে গেছে পরি। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? জুম্মানকে সে খারাপ হতে দিবে না, এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছে আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। আর সোনা আপাকে কেন মেরেছে? সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। হুম। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গপ্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রয় করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদের ও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসের কোন জমিদারের চরিত্র ভালো ছিল না? আজও নেই। তাদের 2-4টে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না। এতে স্বামী যতই খারাপ হোক না কেন। কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পরি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোন নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি কখনো, স্পর্শ তো দূরের কথা। আবার এইসব জঘন্য কাজে আপা প্রতিবাদ করে। কিন্তু আব্বা তা মেনে নেয় না। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতে। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে চায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখে। তোর তখন 4 বছর বয়স। কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতেও দ্বিধাবোধ করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তা আর হলো কই। রাখালের সাথেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে। তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। তুই প্রতিশোধ প্রবণ সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে। আব্বা সেটা ভালো করেই জানে। সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকেছে। কারণ সে জানতো তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি। আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতর আগলে রেখেছেন বলে তোর কোন ক্ষতি হয়নি।
আম্মা সবসময়ই অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা। কিন্তু আম্মা তা করতো না, সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে। আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। দাদিকে তুই খারাপ ভাবতি পড়ি। আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাহলে সেও আম্মার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন। শুধু কাকা নয়, আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন। আমরা ভুল বুঝেছি দাদিকে। জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি। কিন্তু পরি এখনো সময় আছে। শায়েরের সাথে চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি। পরি উঠে দাঁড়ালো, বলল, একটা অপরাধীর সাথে আমি যেতে পারবো না। আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তারও প্রাপ্য। শায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। তুই পারবি ওকে ক্ষমা করতে। তাকে শাস্তি পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। কক্ষ ত্যাগ করে পরি। যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে আসে। খুব বাজে ভাবে সে মেরেছে জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারে না পরি, তাই নিজ ঘরে চলে যায়। শায়েরকে সে আগের মতোই দেখে, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখেই সে উঠে দাঁড়ালো। সারারাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়েরের। পরি ঘর থেকে বের হতেই ঘুম ভেঙে যায় ওর, তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরি ফেরা মাত্রই সে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকল পরি। শায়ের বাইরে দাঁড়ানো। পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইল না। পরি সেটা খেয়াল করে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরি অধৈর্য হলো। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে, কিন্তু তা যখন হলো না, পরি নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে আসে। বলে, আপনার সমস্যা কি? আপনাকে একবার জড়িয়ে ধরব। কণ্ঠে এতটাই মাদকতা ছিল যে পরীকে ভীষণ টানছে। শায়েরের চোখে সে না তাকিয়ে পালঙ্কে বসে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল, হাঁটুর উপর হাত রেখে বলল, চলুন না আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় কোন কালেই ছিল না। আমি শুধু আপনাকে চাই। দয়া করে ফিরে চলুন। আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে। আপনি আমি একসাথে সুখে থাকতে, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসায় জীবন কাটাতে। কিন্তু তা বোধহয় বাকি জীবনে আর হবে না। আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসার দিন পড়েছেন। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দেবে। বিচ্ছেদের কথা শুনে পরি দৃষ্টি মিলায় শায়েরের সাথে। বুকে অদৃশ্য ব্যথা অনুভব করল সে। এই খারাপ মানুষটা তার থেকে দূরে থাকবে। পরি বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না। আল্লাহ কি আদৌ ক্ষমা করবে? আমার থেকে 1000 গুণ বেশি দয়ালু তিনি। ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না। তার আগেই কুসুমের গলার স্বর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন। তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির, নৌশাদও আছে। শায়ের ঘরটাতে চোখ বুলিয়ে নিল, তারপর নিজের চেয়ারে বসল। নীরবতা ভেঙে আফতাব বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ শায়ের। আমাদের সাথে কাজ করে আমাদেরই বিরুদ্ধে গেছ। এখন তুমি বলো এটা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি। আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজনকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোন হাত ছিল না। তার কারণ তুমি খুব ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। মৃদু চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন? তার কোন ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম। তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? শায়েরের কথায় নৌশাদও চিৎকার করে, গলা নামিয়ে, শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে। তাহলে তুমি মারলে না কেন? আমি কেউই ভালো মানুষ নই। তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছ। আমি নই। তাহলে এখন কি হবে? পরি তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। শায়ের হাসো, একটা মেয়ের ভয় এত কাবু তুমি। পরি কতটা ভয়ানক তা তুমি জানো শায়ের। পরি চাইলে তোমাকেও মারতে পারে।
আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নেব। এবার আখির মুখ খুলল, তুমি পারলেও আমরা পারবো না। তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় তাহলে আমরা তাই করব। আমার পরিজনের গায়ে একটা টোকাও আমি পড়তে দিব না। প্রয়োজনে শত শত লাশ পড়বে। তাহলে আমরা কি করব? কবিরের মতো জীবন দেব। আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। আপনাদের কোন ক্ষতি আমি হতে দিব না। তারপরও পরিজনের কোন ক্ষতি আপনারা করবেন না। নৌশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি শায়ের। তোমার স্ত্রী আমাদের মারতে চায় আর আমরা তোমার স্ত্রীকে মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছো? পারবে পরীর সাথে লড়াই করতে? শায়ের জবাব দিল না, বের হয়ে গেল সেখানে থেকে। নৌশাদ বলল, দেখছেন কেমন দাম্ভিকতা দেখালো। ইচ্ছা করছে ওকেও শেষ করে দেই। না, তা করা যাবে না। শায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হলো নৌশাদ বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি। তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি শায়ের। শায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকদের মেরে ফেলি। শায়ের ও নিস্তার পেত না, তাই সবকিছু তৈরি রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশ্যে আসবে। নৌশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না। শায়েরের উপর আমার এতটুকুও বিশ্বাস নেই। তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে। শায়ের যেন টের না পায়। যদি শায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নৌশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। শায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল। হাতে তার একটা ছুরি। সেটাকেই পরী গভীরভাবে দেখছে। হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। শায়েরকে দেখে হাত থেমে গেল ওর। এগিয়ে এসে শায়েরের সামনে দাঁড়িয়ে বলে, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোন পরিকল্পনা করেছেন কি? মৃদু হাসে শায়ের, আপনি তো সব শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কথা বলল না পরী। ভাবল শায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল। পরী ওদের কথা লুকিয়ে শুনছিল। শায়ের দেখল কিভাবে? আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটা লোমের সাথে আমি পরিচিত। কখনোই আমার থেকে নিজেকে লুকাতে পারবেন না। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটা এত ভালোবাসতে পারে সে কি করে প্রাণ নিতে পারে। ভালোবাসা মানুষকে সব করাতে পারে। কথাটার বলে আরেকটু কাছে এলো শায়ের। পরীর যে হাতে ছুরি সে হাতটা উঁচু করে ধরে বলে, আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পড়েছেন। আমার হৃদয়ে গেঁথে আছেন। সেই ধারালো ছুরির ফাঁকগুলি চুয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্য বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয় আর বের করে দিলেই মৃত্যু। এখন আমার করণীয় কি পড়েছেন? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। উৎকণ্ঠা হয়ে পরী বলে, আমাকে ফুটবল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই যারা আমার শত্রু। আমি জানি আপনি এর মাঝে আসবেন। তবে একটু সাবধানে থাকবেন। আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আরজি জানাই। বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না। প্রতিশোধ না নিয়ে আমি যাব না। শায়ের থামল। এসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর বলে উঠল, আপনাকে একবার জড়িয়ে ধরব পড়েছেন। অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার। পরী শায়েরের বুকে মাথা রাখে। আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটায়। এ যেন বহুক্ষণের পিপাসা। আমার হাতে যদি ছুরি থাকতো আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম তাহলে কেমন হতো মালি সাহেব? সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজান। আপনাকে বুকে নিয়েই দুনিয়া ত্যাগ করতে চাই আমি। আর আমি আপনাকে এই দুনিয়া আরো দেখাতে চাই। আর কেউ কোন কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজনে। একদিকে ভালোবাসা, আরেকদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরী? আর শায়ের? খারাপ মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরী যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সে শায়েরকে আঘাত করে, যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরী অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউই জানে না। কার ভাগ্যে কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠোনের এক কোণে বসে আছে।
খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দরুন হাসি নেই কারো মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করল। তাকে দেখেই কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকে তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে বলল, কেমন আছো রূপালী? ঈষৎ কেঁপে উঠল রূপালী। কতদিন পর এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়ালো রূপালী। কম্পিত কণ্ঠে বলল, ভালো। আপনি কেমন আছেন? সিরাজ হেসে বলে, ভালো। তোমার ছেলে? পিকুলের দিকে তাকিয়ে রূপালী বলে, হুম। দেখতে তোমার মতোই হয়েছে। গায়ের রঙও তোমার মতোই সুন্দর। এতদিন পর কি মনে করে এলেন? সেই যে গেলেন তারপর আর তো দেখা দিলেন না। জীবনের সবকিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া। তাহলে দেখা দেই কিভাবে বলো? তাহলে আজ দেখা দিলেন যে? জানি না কেন এসেছি, তবুও এসেছি। দোতলায় দাঁড়িয়ে পড়ি রূপালী আর সিরাজকে দেখছে। ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জড়াতো না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা, সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পেছনে এসে দাঁড়ালো। সিরাজকে দেখে খানিকটা অবাক হয়ে বলে উঠল, সিরাজ, এখানে কেন? পরি পেছনে ফিরে তাকালো, বলল, মনে হয় আপার সাথে দেখা করতে এসেছে। ভুল ভাবছেন আপনি পরিছেন। ভ্রু কুচকালো পরি, ভুল ভাবছি মানে? সব যখন জেনেছেন তাহলে এটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার, তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও, সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করত। বাকিটা আপনি বুঝে নিন। পরি ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকালো। বিশ্বাস হলো না ওর, কিন্তু শায়ের তাকে মিথ্যা বলেনি। সিরাজও ছলনার আশ্রয় নিল। পরি এতে খুব বেশি অবাক হলো না। তবে ওর ভয় হলো রূপালীকে নিয়ে। কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। দুজনেই ভয়ে জীর্ণশীর্ণ হয়ে আছে। কথা বলতেও তাদের গলা কাঁপছে। ওরাও জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না। কখনো ভাবেও নি এসব ব্যাপারে। যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওই দিনই সব পরিষ্কার হয় ওদের কাছে। আফতাবের মুখোশ উন্মোচন হয় সকলের সামনে। কিন্তু ওদের তো করার কিছু নেই। ওদেরও প্রাণ সংশয়। কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। পরি জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল। পথে কুসুম আর শেফালির কথোপকথনে থেমে যায়। এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে কুসুম? কুসুম চট করেই জবাব দিল, কিছু না আপা। আমার থেকে কিছু লুকাবি না, তাহলে তোদেরই বিপদ। এই বাড়িতে একমাত্র আমিই তোদের সুরক্ষা দিতে পারবো। বল কি হয়েছে? শেফালি বলা শুরু করে, সবাই সবার আসল রূপ দেখাইছে আপা। উইনুচ্ছার বেটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয়। আমি ডরে কিছু কইতে পারি না আপা। কে নৌসাদ? হ আপা। রাগ হওয়ার পরিবর্তে পরীর মুখে হাসি ফুটল। মাথায় যেন মুহূর্তেই বুদ্ধি খেলে গেল। পরীকে এভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনে। কুসুম জিজ্ঞেস করে, কি হইল আপা আপনার? তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে? পারবি তো? দুজনের একজনও কিছু বলেন না, এমনকি কিছু বোঝেও নি পরীর কথা। পরী আবার বলে, কুসুম শেফালি তোদের যা বলবো তোরা তাই করবি। উইনরপিশাচদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে? আপনি শাহসি আপা। তলোয়ার চালাইতে আপনি পারবেন, কিন্তু আমরা তো পারবো না। ওগোর সামনে গেলেই ডর করে। পরী কুসুমের বাহু ধরে বলে, মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে। তোকে ফুটবল করে দেবে। সাহস রাখতে হবে কুসুম। তোকে তলোয়ার চালাতে হবে না, শুধু আমার কথা মতো কাজ করবি। দুজনেই রাজি হলো পরীর কথায়। পরীও খুশি হলো। দৌড়ে চলে গেল নিজ ঘরে। সোনালীর ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল। বহুদিন পর সোনালীর ঘরের তালা খুলল পরী। ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। বন্ধ থাকার কারণে ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। পুরো ঘরে চোখ বুলায়ে পড়ি। বিশাল বড় পালং ঘরের অর্ধেক দখল করে আছে। আলমারি, টেবিল চেয়ার একপাশে পড়ে আছে। ধুলো জমে আছে প্রতিটা আসবাবপত্রে। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখত সোনালী। ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিতে দিত না সে। আজ সেই ঘরটার এই অবস্থা। পরী আলমারি খুলে দেখল বোনের পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চারা ছুটোছুটি করছে। ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালীর স্মৃতি নিশ্চিহ্ন করতে। পরী বন্ধ করে দিল আলমারি। তারপর উকি দিল পালঙ্কের নিচে। বড় একটা টিনের বাক্স বের করল। ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়ল।
লেখাগুলো সোনালীর নয়, রাখালের। তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালী। কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো। পরি বাক্স হাতে কাপড় পেঁচানো একটা বস্তু বের করল। সপ্তবর্ণে কাপড় সরাতেই সেটি মৃদু আলোয় চকচক করে ওঠে। হাতের তলোয়ার খানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে বহুদিনের পুরনো তলোয়ারে থেকে থেকে মরিচা ধরেছে। তাই পরি তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে খসে খসে তলোয়ারে ধার দিচ্ছে পরি। সেই শব্দে মালা আর রূপালী ঘর থেকে বের হয়ে এলো। এমত অবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে বললেন, কি করস পরি তুই? শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন। মালা বসে পড়ল মেয়ের পাশে। আতঙ্কিত হয়ে বলে, আমি বড় মায়াডারে হারাইছি। তুই কি চাস তোরেও হারাই আমি? পরির হাত থেমে গেল। চোখ তুলে সে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। তুই একটু থামো পরি। ভয় পাবেন না আম্মা। শয়তানের শাস্তি না দিয়ে আমি মরব না। মালা চোখের জল ফেলেন। অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই সেদিকে তাকায়। আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ায় পরি। পা চালিয়ে উঠোনে এসে বলে, কোন সাহসে অন্দরে এসেছেন? সাহস আছে বলেই এসেছি। আমার বাড়ি, আমি যখন খুশি তখন আসব। পরি হাসল, বলল, ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে। তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান। আফতাব গর্জন করে বলে, এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখের উপর কথা বলিস? মালা কেঁপে উঠলেন মালা। আফতাব এবার তার উপর অত্যাচার করবেন নিশ্চিত হলো মালা। আঁচলে মুখ থেকে কাঁদতে লাগলেন তিনি। আফতাব বলল, তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম। ওর কি জানের মায়া নাই? না নিজের মায়ের প্রতি ভালোবাসা নাই? খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না। এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন, কিছু বলিনি। এবার চুপ থাকবো না। আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম। তলোয়ার চালাতে আমি জানি। চুপ থাক পরি। অনেক হয়েছে, শুধু শায়েরের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি। তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব। পরি গলা উঁচিয়ে বলে, বের হন অন্দর থেকে, নয়তো লাশ পড়ে যাবে। পরির চিৎকারে শায়ের সেখানে উপস্থিত হয়েছে। তবে পরীকে সে থামালো না। আফতাব শায়েরকে বকতে লাগলো। কারণ শায়েরের জন্যই পরি বেঁচে আছে। আর এখন বাঘিনী হয়ে উঠেছে পরি। যখন তখন থাবা মারতে পারে। পরি বলল, সবাই শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ। কোন পুরুষ আসতে পারবে না। সে যদি আমার স্বামীও হয় তাও না। কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরি। সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল। কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে। শায়ের কিছু পল পরীকে দেখে চলে গেল। পরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল। প্রথম পরিকল্পনা সম্পন্ন হলো। পরী এটাই চেয়েছিল। পরীর আসল উদ্দেশ্য শায়েরকে অন্দর থেকে সরানো। অতি চতুর শায়ের পরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না। তাই আফতাবের সাথে সাথে শায়েরের আশাও বন্ধ করে দিয়েছে। পরী শেফালিকে ডাকল। শেফালি আসতেই সে বলল, যা বলেছি মনে আছে তো? মাথা নাড়ে শেফালি। পরী আবারও নিজের কাজে মন দেয়। ঘষে ঘষে চকচকে করে তলোয়ারটা, যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে। এটাই পরীর শেষ হাতিয়ার, যেটা দিয়ে পরী শত্রুদের দমন করতে পারবে। সিরাজ আর নৌসাদ বসে আছে বৈঠকে। আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে। শায়েরের দেখাও নেই। আপাতত ওরা দুজন বসে আছে। নৌসাদ বলে উঠল, অনেক দিনের সফর শেষে আসলে। তা ব্যবসা কতদূর? সিরাজ আড়মোড়া ভেঙে বলে, আরে ভাই, কত কিছু দেখলাম কিন্তু সোনালীর মতো কাউকেই পেলাম না। দুজনে একসাথেই হাসল। নৌসাদ বলল, আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি। সব চেপে গেছি, যাতে তোমার উপর পরীর একটু বিশ্বাস থাকে। আরে আস্তে বলো, পরীর কানে গেলে সব শেষ। যাই হোক, আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না। পরীর সন্দেহ হবে। ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল। সিরাজের জন্য নাস্তা এনেছে সে। শেফালিকে দেখে ওরা চুপ করে যায়। চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে। শেফালি চলে যেতে গিয়েও থেমে যায়। নৌসাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর। আজ সকালেই কুপ্রস্তাব রাখে নৌসাদ। শেফালি পরিমরি করে নৌসাদের থেকে পালায়। ভয় করছে শেফালির, কিন্তু পরীর কথা মনে আসতেই সাহস পেল সে। হঠাৎই নৌসাদের পা ধরে বসে পড়ল শেফালি। কাঁদতে কাঁদতে বলল, আমারে মারবেন না ভাই। আমি আপনার সব কথা শুনব। দরকার পড়লে অন্দরের সব খবর দিমু। তাও আমারে মারবেন না। আমার ডর করে অনেক। মারবেন না আমারে। শেফালির কান্না দেখে ভরকে গেল নৌসাদ।
বোঝার চেষ্টা করল শেফালির মতলব। নৌশাদ পা ঝাড়া দিয়ে বলে, পা ছাড় আমার। তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? আমি জানি এসব পরি তোকে শিখিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো ভাই কম কি, আমার কি পরি আপার মতো সাহস আছে? জানের মায়াহের না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই। আপনি বড় কর্তারে কইলেই হে হুনব। ভাই আমারে রক্ষা করেন, তার লাইগা আমারে যা কইবেন তাই করমু। নৌশাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা তুই এখন যা, যখন বলবো তখন আসবি। পরি কি করে না করে সব বলবি এসে। শেফালি দৌড়ে চলে গেল। নৌশাদ বিশ্রী গালি দিল শেফালিকে। সে বিশ্বাস করেনি শেফালির কথা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলে, মা কেমনে আছে? ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছি। যত সব ফকিরের দল। সিরাজ মাথা ঝুঁকে আস্তে করে বলে, ওদের থেকেও সাবধান থেকো। কখন কি করে বসে কে জানে। আমি আসি আজ, সময় হলে ঠিকই আসবো। সিরাজ চলে গেল। নৌশাদ রয়ে গেল। এখানে পরি ওকে কিছু করতে আসবে না। বৈঠকে কয়েকজন রক্ষী আছে। পরি এখানে আক্রমণ করতে পারবে না। তবুও আতঙ্কে থাকে নৌশাদ। ভয়ে ঘুমাতে পারে না। কবিরকে সে বারবার স্বপ্নে দেখে। বিভৎস সেই চেহারাটা চোখের সামনে ভাসে ওর। এতদিন কোন ভয় ছিল না ওর? সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয়ে আছে সে। তাই সবসময় সতর্ক অবলম্বন করে। এমনিতেই সে পঙ্গু। ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না। তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে। শেফালি অন্দরে ফিরে গিয়ে সব বলে দিলপরীকে। পরী জানত নৌশাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না। তাই কিভাবে নৌশাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরী। এখন শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রূপালীর কণ্ঠস্বর ভেসে আসে। সে ডাকছে পরীকে। তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালীর কাছে গেল। বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী। দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্যই এই অবস্থা হয়েছে মেয়েটার। পরী নিঃশব্দে বোনের পাশে বসে বলল, কি হয়েছে আপা? মুহূর্তেই চোখ মুখ শক্ত করে নিল রূপালী। রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা। বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারেন না পরী। তবে কিছু জিজ্ঞেসও করে না। যা বলার রূপালী নিজ থেকেই বলবে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলে, অনেক হয়েছে পরী আর না। আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই। তুই দিবি তোর তলোয়ারটা। আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেব। কাকে মারবে আপা? কি হয়েছে তোমার? বড় আপার আরেক খুনি যার নাম তোর অজানা পরী। কে সে? সিরাজ। আমাকে ঠকিয়েছে সিরাজ। ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পরী। সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছে। সিরাজ বড় আপাকে পছন্দ করত। তাই আপা মরার পর নৌশাদ আর কবিরের সাথে সেও। কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে ওঠে রূপালী। ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর। পরী অবাক হলো। তাহলে নৌশাদ ওকে একটা মিথ্যা কথা বলেছে। ওদের সাথে সিরাজ উঠছিল। সে বোনকে বলে, কেঁদো না আপা, শক্ত হও। আমার ভালো লাগছে তোমার কথা শুনে। সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম। নিজের ক্ষোভ মেটাও। তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব। কিন্তু পরী আমার পিকুলের কি হবে? এতটুকু বাচ্চা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? সেই চিন্তা তুমি করো না। আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরের রাগ জন্ম দাও। দেখবে শত্রুদের প্রতিহত করতে পারবে। আর ভয় পাবে না। রূপালীর ঘর ত্যাগ করে পরী। ওর ভীষণ খুশি লাগছে আজ। পরী ভেবেছিল সিরাজের আসল চেহারার সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না। কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নিবে তা পরিকল্পনাও করেনি। সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে। পিঠা আর শরবত দিয়ে আসে সবাইকে। ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ছাপিয়ে পড়বে ওদের উপর। তাই সে দৌড়ে পালিয়েছে। সায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে। নৌশাদ যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলে, শরবতে বিষ মেশানো আছে, কেউ খায়েন না। স্টিলের গ্লাসটা সশব্দে পড়ে গেল হাত থেকে। নড়েচড়ে ভীত চোখে তাকালো শেফালির পানে। তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো। তখনই একটা বিড়াল মিয়াও বলে সামনে দিয়ে দৌড় দিল। ভয়ে আত্মা কেঁপে উঠল নৌশাদের। সে খেয়াল করল তার গলা শুকিয়ে এসেছে আর ঘামছে। শেফালি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে। আফতাব বললেন, শরবতে বিষ? কে বলল তোকে? শেফালি কাচুমাচু করে সামনে এসে দাঁড়ালো। বড় কর্তা, আমি কুসুম রে দেখছি বিষ মিশাইতে।
দেখছেন ভাই, আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলছে। শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম। আখির কথাটা আফতাবকে উদ্দেশ্য করে বলে। এতে চুপ থাকে আফতাব। কিছুক্ষণ ভেবে বলে, সত্যি তো শরবতে বিষ মেশানো আছে। শেফালি চটপট উত্তর দিল, হ, আমি নিজের চোখে দেখছি। পরি আপার কথায় তো কুসুম এই কাম করছে। আপার যেই রাগ, কথা না শুনলে আমাগো মাইরা ফালাইতে পারে। কি করমু কন? তুই এখন যা। বড় কর্তা আমি আপনাগো কইছি আপা যেন না জানে। তাইলে আমারে জানে মাইরা ফালাইব। আচ্ছা বলবো না। তুই যা, আর পরি যা করে সব এসে আমাদের বলবি। শেফালি মাথা নেড়ে চলে গেল। আফতাবের মুখ গম্ভীর। সে একজন রক্ষীকে দিয়ে শায়েরের কাছে খবর পাঠালো। ভাই, তাড়াতাড়ি পরির একটা ব্যবস্থা না করলে হবে না। ভুলটা আমারই হয়েছে। সেদিন সোনালীকে না মারলে এসব হতো না। পরিও এত ভয়ানক হয়ে উঠত না। কিন্তু ভাই, সোনালী তো আপনাকেও মারতে চাইতো। তাহলে আজ পরি আর সোনালী এক হয়ে আমাদের আক্রমণ করত। আফতাবের মাথা কাজ করছে না। সত্য লুকানো খুবই কঠিন। 10 হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয়, একদিন না একদিন সবার সামনে আসবেই। সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে, কিন্তু লুকাতে পারে না। সর্বপ্রথম জানতে পারে মালা। তখন সোনালী 2 বছরের শিশু। স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। অনুরোধ করে আফতাব যেন এই অপকর্ম থেকে ফিরে আসে। কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ? যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ। আফতাবও পারেনি ফিরে আসতে। তাকে কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা। ছোট থেকেই হাতে ধরে ধরে সব শেখাতেন। ছোট বয়সেই নর্তকীদের সামনে হাজির করাতো। তখন থেকেই লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে। মালার সৌন্দর্য দেখেই আফতাব মুগ্ধ হয়েছিল। তারপর বিয়ে। ভালোই কাটছিল সব, কিন্তু যখন মালা সব জেনে গেল তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা। একে একে মুখোশ উন্মোচন হলো সবার। তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবেরজান। তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু কেউই প্রতিবাদ করেনি। বহু বছর পর সোনালী বাবার করা অন্যায়ের প্রতিবাদ করে। বাবা হলেও সে অপরাধী। শাস্তি তার প্রাপ্য। তবুও সে বাবাকে বারণ করে। ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে। আফতাবের কোন হেলদোল নেই। তবুও সোনালী চুপ ছিল। কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ায়, তখন সোনালী হুমকি দেয় আফতাবকে যে সে সব সত্য সবাইকে বলে দেবে। মূলত সোনালীর রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল, তারপর ওরা পালিয়ে যেত। কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই। এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে পরি। কিন্তু পরি সোনালীর থেকেও ভয়ানক। রক্ত যেন ওর নেশা। শায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল। আফতাব বললেন, তোমার কথা রাখা কঠিন শায়ের। পরি আজ আমাদের মারতে চেয়েছিল। এখন তুমি বলো কি করবে? শক্ত কণ্ঠে শায়ের জবাব দিল, আমার পরিজনের কিছু করতে আপনারা পারবেন না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। তাহলে আমরা মরব নাকি? আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবেই হবে। এতে ঘাবড়ানোর কি আছে? নিজেদের রক্ষা করতে শিখুন। তোমার যুক্তি তোমার কাছেই রাখো শায়ের। আমরা আর বসে থাকব না। দেখি পরীকে তুমি কিভাবে বাঁচাও। আফতাব উঠে চলে গেল। শায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল। তার একটুও ভালো লাগছে না। কাল সারারাত সে ঘুমাতে পারেনি। পরীকে ছাড়া এই প্রথম রাত তার। শ্বাসরুদ্ধকর লাগছে ওর। কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না। সকাল থেকে তাই শায়ের চুপচাপ ছিল। বুকের তৃষ্ণা বাড়ছে। পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায়। খোদা যেন ওর কথা শুনেছে। শেফালি এসে বলে গেছে পরী তাকে অন্দরে যেতে বলেছে। দেরি করে না শায়ের। বহুক্ষণের তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে। পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে। শায়েরকে দেখে পরী পালঙ্ক থেকে নেমে পড়ল। সম্মুখীন হলো স্বামীর। এক রাতেই কেমন শুকিয়ে গেছে শায়ের। পরী এটা হঠাৎই আবিষ্কার করে। আলতো করে গালে হাত বুলায় শায়ের। চোখের পলক ফেলে না শায়ের। পরী বলল, আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব, আপনার বুকে একটু জায়গা দিবেন। কাল রাতে ঘুমাতে পারিনি। করুণ কণ্ঠ পরীর। শায়ের আরো কাছে এগিয়ে আসে পরীর, আপনি চোখ বন্ধ রাখবেন পরীছেন। আপনাকে মন ভরে দেখব। কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরো বড় অপরাধী মনে হয়। তাই করে পরী। আর শায়ের তার পরিজনকে চোখ ভরে দেখে। তার এ দেখার শেষ নেই। চক্ষু মুদন করার ইচ্ছা নেই শায়ের। পরীর কপালে গাঢ় চুম্বন করে সে।
পরি চোখ মেলে তাকায়, আপনি কেন এত নিষ্ঠুর হলেন? কেন এত পাপ করলেন? কি দরকার ছিল? একটু ভালো হলে কি হতো? যুদ্ধ তো হতো না, রক্তারক্তিও হতো না। তাহলে আপনি এমন হলেন কেন? আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন? আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিজান? কথা বলেন না পরি। শায়ের আবার বলে, আপনি চাঁদ আর আমি কলঙ্ক। কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর তেমনি আমি ছাড়া আপনিও বেমানান। সেহরান নামক কলঙ্ক পরিজানের গায়ে আজীবন থাকবে। শায়েরের বুকে মাথা রাখে পরি। কালবিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে বলে, আপনার আমার ভালোবাসা হয়তো কোন ইতিহাস করবেন না পরিজান। পৃথিবীর কেউ জানবেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। আমি কেন আপনাকে চেয়ে শাস্তি দিতে পারছি না? কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছা করে? এর জবাব শায়ের জানে না। সে গভীর আলিঙ্গনে ব্যস্ত তার পরিজনকে। সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রায় পার করেছে। এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায়। তাই শায়ের পরীকে নিজ বক্ষে নিয়ে শুয়ে পড়ল। রূপালীর রন্ধনশালায় গিয়ে দেখল মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য। আজ কতদিন হলো সে বিছানায় পড়ে আছে। নড়াচড়া করতে পারে না। পুরো শরীর প্রচণ্ড ব্যথা। একটু নড়লেই ব্যথায় কাতরায়। এই কষ্ট দেখতে পারেন না রূপালী, তাই জেসমিনের ঘরে সে যায় না। মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে বলে, আজকের কাজটা ঠিকমতো করেছিস কুসুম? হ আপা। পরি আপা যা কইছে তাই করছি। ঠিক আছে। অন্দর থেকে তুই বের হবি না। শেফালি কোথায়? পরের কাম করতে গেছে। আমার মনে হয় ওরা শেফালিকে বিশ্বাস করেছে। তবে এই বিশ্বাস আরো জোরালো করতে হবে। পরি কি নিজের ঘরে? কুসুম মাথা নাড়ে। রূপালী পরীর ঘরে যায়, কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে থেকে বের হয়ে আসে। মনে মনে হাসে রূপালী। পরি শায়েরকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সিরাজ ওর সাথে বেইমানি করেছে। তা সে মালার কাছ থেকেই জেনেছে। সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা। তবে রূপালী নিজেকে সামলে নিয়েছে। পরীকে দেখে শক্ত হতে শিখেছে সে। অনেক ধোঁকা খেয়েছে। আর পারছে না। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালী রুখে দাঁড়িয়েছে। ওদের প্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করবে শেফালি। তারপর পরবর্তী পরিকল্পনা করবে। সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলেছে যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে। আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে। এবং সেটা খুব তাড়াতাড়ি করবে। ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায়। এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল। পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ। শুধু শায়েরকেই পরী ঢুকতে দিচ্ছে। কিন্তু শায়ের তো ওদের কথা শুনবে না। এজন্য আফতাব বেশ চিন্তায় আছে। শায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত। কিন্তু এখন সব উল্টো হয়ে গেল। নৌশাদ ভয়ে জর্জর হয়ে বসে আছে। কাউকে সে বিশ্বাস করতে পারছে না। কারণটা তার পঙ্গুত্ব। এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় ওর করেনি। এখন অনেক বেশি ভয় করছে ওর। এমন সময় শেফালি ওর সামনে এলো। এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি নেন ভাই। দেখা মনে হইতেছে আপনি ভয় পাইতেছেন। নৌশাদ ছো মেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। সত্যিই তার খুব ভয় লাগছে। আমি একখান কথা কই ভাই। পরি আপা আপনেরে আগে মারব কইছে। কথাটা নৌশাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কপালের ঘাম মুছতে লাগল। আপনি যদি বাঁচতে চান তো পরি আপারে আগে মারেন। তাইলেই হইব। আমি আপনেরে সাহায্য করমু আপারে মারার। বাঁচার তাড়নায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে বলল, তুই কিভাবে সাহায্য করবি? আমি কমু না। আগে আপনি কন আমারে মারবেন না তাইলে কমু। রাগান্বিত হলো নৌশাদ, তুই বল, আমি তোকে বাঁচাব। শুধু তাই না অনেক টাকাও দেব। শেফালি এমন ভান করল যেন সে ভীষণ খুশি, তাইলে তো আরো ভালা। শুনেন তাইলে, আপনি আমারে ঘুমের ওষুধ আয়না দেন। পরি আপারে খাওয়াই দিমুনে। আপা আমারে মেলা বিশ্বাস করে। তারপর রাইতে আপনি অন্দরে যায়া আপারে মাইরা ফালাবেন। তয় একটা কথা কই, আপনার আমার কথা কাউরে কইবেন না। তাইলে এক কান দুই কান কইরা পরি আপার কানে চইলা চাইব। আর আপনি যদি কাজটা করতে পারেন তাইলে বড় কর্তা খুব খুশি হইব। ঠিক বলেছিস তুই। কাউকে বলা যাবে না। তাহলে শায়েরের কানেও কথাটা চলে যেতে পারে। আচ্ছা তোকে আমি ঘুমের ওষুধ এনে দেব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি। মনে মনে হাসল ও। কারণ নৌশাদ ওর জালে ফেসে গেছে।
এখন শুধু অন্দরে আসার পালা। সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল। পরী হেসে বলে, শিকার ফাঁদের দিকে এগুচ্ছে, এখন শুধু ফাঁদে পড়ার পালা। নৌশাদ শেফালিকে ঘুমের ওষুধ এনে দিল। সন্ধ্যার পর শেফালি নৌশাদকে জানালো যে সে পরীকে ওষুধ খাইয়ে দিয়েছে। রূপালীকেও খাইয়ে দিয়েছে যাতে সে টের না পায়। শেফালির বুদ্ধির তারিফ করল নৌশাদ। রাত যখন গভীর হয় তখন সবার চোখের আড়ালে নৌশাদ টোকা দিল অন্দরের দরজায়। শেফালি যেন ওর অপেক্ষাতেই ছিল। দরজা খুলে তাড়াতাড়ি নৌশাদকে ভেতরে ঢোকালো। নৌশাদ তার লাঠির সাহায্য দোতলায় উঠতে লাগল। শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলেছে ওখানেই পড়ে থাকে। তাই নৌশাদ সেদিকেই যাচ্ছে। শেফালি নৌশাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আইজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই। একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমনি করেই সেজেছে পরী। চোখ গাঢ় কাচলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করল নিজেকে। তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ার খানা বের করল। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারংবার। ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায়। মুচকি হেসে পরী সোনালির ঘরের দিকে পা বাড়াল। নৌশাদ নিজের খোরা পা নিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল। বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পরী। আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে। ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নৌশাদ। ইচ্ছামতো ছুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে। নৌশাদ ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। সে নিজে নিজেকে শুধালো, রক্ত ছিটকে আসছে না কেন? তুই রক্ত দেখতে চাস? আমি তোকে আজ রক্ত দেখাবো। তোর শরীরের যত রক্ত আছে আজ তুই সব দেখবি। নৌশাদ ফিরে তাকায়। কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরীর বদনখানা স্পষ্ট হয়ে ওঠে। রক্তিমা কালো ওষুধে টলমল চোখ দেখে নৌশাদের হাতটা যেন বেরিয়ে গেল। সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই, কিন্তু ভারী কিছু মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন। তবে সম্পূর্ণ জ্ঞান সে হারালো না। মেঝেতে বসে পড়ল সে। আঘাতটা পেছনে থেকে রূপালী করেছে। সে এতক্ষণ এই ঘরেই লুকিয়েছিল। নৌশাদ যাকে পরী ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল যা চাদরে ঢাকা ছিল। রূপালীর রুষ্টচিত্ত কণ্ঠে বলল, ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম। তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে। সে বলে, ওর আওয়াজ আমি বন্ধ করতাছি। নৌশাদ অবাক হয়ে গেল, কিন্তু কথা বলার আগেই কুসুম ওর হাত দুটো পিছমোড়া করে ধরে। নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালী। তাই নড়তে পারছে না। শেফালি হাতের গামছাটা নৌশাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু নৌশাদ মুখ খুলছে না। শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে। শ্বাস নিতে পারে না নৌশাদ। তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয়। নৌশাদের লাঠি দিয়ে গুঁতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে। পরী এগিয়ে একটা চেয়ার আনল। ওরা ধরে নৌশাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। ছুটোছুটি করছে নৌশাদ, কিন্তু পারছে না। পরী তলোয়ার হাতে নিয়ে নৌশাদের মুখোমুখি বসে। তলোয়ার দেখে ভয়ে নৌশাদের হাতটা যেন বেরিয়ে আসছিল। পরী বলে, তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আমার এতে খুব আনন্দ হচ্ছে। আরো ভয় পাবি তুই। এত কথা বলিস না পরী। ওকে শেষ করে দে। পরী খার কাত করে নৌশাদের দিকে তাকিয়ে বলল, এত সহজে? তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে। পরী একটানে নৌশাদের মুখ থেকে গামছা বের করে আনল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নৌশাদের। তৃষ্ণায় পানি পানি করতে লাগলো। গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল। পরী জিজ্ঞেস করল, পানি খাবি? মাথা নাড়ে নৌশাদ। কুসুমকে ইশারা করতেই সে একটা ছোট বাটি নিয়ে আসে। পরী বাটিটা দেখিয়ে বলে, পানি তো নেই। তোর মতো পিশাচের তৃষ্ণায় পানিও মুখ ফিরিয়ে নেয়। এখন কি করি? একটু ভাবল পরী। হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরে গোজা ছোট্ট ছুরিটা বের করে। পরপর ৩-৪টা দাগ কেটে দেয় নৌশাদের হাতে। ব্যথায় নৌশাদ আর্তনাদ করে উঠলেও মুখ দিয়ে শব্দ বের হলো না। ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে আর পরী তা বাটিতে সংগ্রহ করছে। কিছুটা রক্ত নিয়ে সে নৌশাদের মুখের সামনে ধরে বলে, নে তোর পিপাসা মেটা। এবার নৌশাদ তার বাকশক্তি কিছুটা ফিরে পেল। রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও পরী। আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা? আপাও তো অনেক দূরে যেতে চেয়েছিল, ছেড়েছিস কি? নৌশাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরী। সাথে সাথেই বমি করে দিল নৌশাদ। এটা দেখে কুসুম আর শেফালির ও বমি পেল। মুখে কাপড় দিয়ে বমি আটকালো ওরা। পরী তাতেও ক্ষান্ত হলো না।
বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল। এবারও তা ফেলে দিল নৌশাদ। এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি তাই না? বলতে বলতেই নওশাদের তর্জনী আঙুলটা কেটে নিল পরি। এবার চিৎকার করে উঠল নৌশাদ, কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছায় না। তার আগেই পরি আবার ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে। কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল। ভয়ে কাঁপতে লাগলো দুজনেই। পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি। ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরি বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? এখানেই থাক। ওর যন্ত্রণা তোদের দেখতে হবে। কুসুম ভয়ে ভয়ে বলে, আমার ডর করতাছে আপা, আমি চাই আর এইখানে থাকতে পারবো না। বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল। ওর দেখা দেখি শেফালিও পালালো। বাকি আছে রূপালী। ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে। ও বলল, আমি দেখতে চাই পরি। আমার আপার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই। ভয় আমি পাবো না। পরি মুখোশের আড়ালে হাসে। তারপর ছুরি দিয়ে নওশাদের পরনের শার্টটা কেটে খুলে ফেলে। বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে। নওশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ়, ফলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই। রূপালী খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতেই ছটফট শুরু করে নওশাদ। গলা কাটা মুরগির মতো ছুটোছুটি করছে সে। এর থেকে বুঝি আর কোন যন্ত্রণা হয় না। পরি প্রশান্তির স্বরে বলে, সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নৌশাদ। আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব। তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। তোকে আমি জীবিত দাফন করব। জানাজাও হবে না তোর। সুশীলের লাশ তো তোরা পেয়েছিলি, কিন্তু তোর লাশ কেউ পাবে না। ব্যথায় ভয় কাঁপছে নৌশাদ। শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই। এরই মধ্যে পরি ওর আরেকটা আঙুল কেটে নিল। এবার আর রূপালী থাকতে পারে না। অনেক সাহস দেখালেও আর সাহসে কুলায় না ওর। তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরি রূপালীকে বাধা দিল না। শুধু বলে, কুসুম আর শেফালি যেন গরম পানি দিয়ে যায়। পরি নওশাদের দিকে তাকিয়ে বলে, দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। তুই চিন্তা করিস না। তোর দাফন খুব ভালো করেই হবে। তোকে গোসল করাবো, আগরবাতি জ্বলবে, গোলাপ জল দেওয়া হবে, কবর খোঁড়া হবে। কিন্তু তোকে 3.5 হাত জায়গা দেওয়া হবে না। তুই তো মানুষের মধ্যেই পড়স না। তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না। নওশাদ গোঙাচ্ছে, দেখে মনে হচ্ছে সে কিছু বলছে। পরি নওশাদের আরেকটু কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে, আমাকে তাড়াতাড়ি মেরে ফেল। আমার আর সহ্য হচ্ছে না। ভাঙা ভাঙা গলায় নওশাদ বলছে। কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো। পরি ওদের দেখে বলল, তুই কি নওশাদের একটা আঙুল কাটবি? কুসুম মুখে না বলে, মাথা নেড়ে না বলে কুসুম। ভয়ে সে কাঁপছে এখনো। শেফালিকেও একই কথা জিজ্ঞেস করে পরি, সেও না বলে দেয়। ওদের ভয় দেখাতে পরির ভীষণ ভালো লাগছে। সে বলে, গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না। না আপা থাক। আমরা অহন কি করমু? গোসল করা। কুসুম পাতিলের সব পানি নওশাদের গায়ে ঢেলে দিল। পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফোস্কা পড়ে গেল নওশাদের শরীরে। শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল। পরি নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল। খুব ভালো লাগছে ওর। ওরা তিনজন ঘর ত্যাগ করে নওশাদকে একা রেখে উঠোনের এক কোনায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁজছে। পরিও সাথে যোগ দিয়েছে। তিনজন নারী মিলে কবর খুঁজছে। কবর বললে ভুল হবে, গর্ত খুঁজছে। রূপালী পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মালা চলে আসে। ওদের গর্ত খুঁড়তে দেখে বলেন, কি করস পরি? সবাই এখানে কেন? পরি কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো। লাফ দিয়ে উপরে উঠে এসে বলে, আপনি ঘরে যান আম্মা। পিকুলের কাছে যান। নওশাদরে ধইরা আনছস তাই না? হুমুম। তোর বাপ জানি এইসব জানতে না পারে। তাইলে কিন্তু হে খারাপ কিছু করব। পরি অবাক হলো মায়ের কথায়। তবে সে বুঝতে পারল মালাও ওকে সমর্থন করছে। মালা এতদিনে এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন, পরি তার সিদ্ধান্ত বদলাবে না। এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই মালা চলে গেল। মাটি মেখে তিনজন বড় একটা গর্ত খোঁড়ে। তারপর সোনালীর ঘরে যায়। পরি নওশাদকে ভালো করে দেখে। এখনো বেঁচে আছে। শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে, যার ফলে নেতিয়ে পড়েছে। ওর প্রতিটি নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে। বড় একটা চাদরে শুয়ে সেটা ধরে চারজন মিলে নওশাদকে গর্তের কাছে নিয়ে এল। নওশাদ তখনও নিভু নিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে। তারপর জীবিত পুঁতে ফেলে নওশাদকে। মাটির নিচে শ্বাস নেওয়া যায় না।
সেখানে অক্সিজেনও পৌঁছায় না। কাজ শেষ করে পরিকল্পনার দিকে এগোয়। মধ্য প্রহরের কিছুটা সময় পর যখন পুরো গ্রাম ঘুমানো, এমনকি ঝিঝি পোকাগুলোও ঘুমিয়ে পড়েছে, তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে। পুরো গ্রামটাতে নজর বুলাচ্ছে, তবে কিছু না দেখলেও নওশাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে। সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে পরি। গোসল সেরে শরীর মুছেনি, এমনকি মাথাও না। পরনের শাড়িটা অর্ধেক ভিজে আছে। সেই অবস্থাতেই ঘরে গেল পরি। সেখানে শায়ের ওর জন্য অপেক্ষা করছে। পরি তাকে খবর পাঠিয়েছে। এমতাবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল শায়ের, তবে কথা বলল না। পরীর এমন সৌন্দর্য শায়েরকে আটকে দিল। হাসল পরি, যা শায়েরের কাছে ভয়ঙ্কর লাগলো। নিজের শীতল হাতটা শায়েরের গালে রাখে পরি, যার দরুন হালকা কেঁপে ওঠে সে। তা দেখে আবারও হাসে পরি। দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে, তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে। আদুরে গলায় বলে, আমি ছাড়া অন্য কোন নারীকে ছুঁয়েছেন কখনো? জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি, তার মধ্যে আপনি দ্বিতীয়। প্রথমত আমি আমার মা কে ছুঁয়েছি, আর দ্বিতীয়ত আপনাকে। আর কোন নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি। এজন্যই কি আপনার স্পর্শে জাদু আছে, যার জন্য আমি এত উতলা হয়ে উঠি। আপনার শরীর ঠান্ডা অনেক, কাঁথাটা গায়ে জড়িয়ে বসুন, না হলে জ্বর আসবে। পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় শায়ের। কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি দিন দিন আরো অদ্ভুত আচরণ করছেন। এরকম করলে আপনার শরীর খারাপ করবে। জবাব না দিয়ে পরি শায়েরকেও টেনে নিল কাঁথার ভেতরে। শায়েরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। ভীষণ শান্তি লাগছে পরির। শায়ের বলে উঠল, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি, বাকি সব মিথ্যা। সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিজান। ও সত্যিই বিন্দুকে ভালোবাসত, শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা? পরি মাথা তুলে শান্ত চাহনিতে শায়েরের দিকে তাকালো। শায়ের নিজেও পরির দিকে তাকিয়ে আছে। স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্ত পড়ার বৃথা চেষ্টা করছে পরি। তা উপলব্ধি করতে পারে শায়ের। সে বলে, সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিজান, তাকে খারাপ বানানো হয়েছে। টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে, এবং এই নেশায় সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয়, আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়। আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানে, যাদের পরিবারে খুবই অভাব। খেয়ে পরে বাঁচা মুশকিল, কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারের সবাইকে সুখী রাখতে সবকিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ আর আমি, এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তার সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা, কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছে। যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কন্যা কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা, কারণ আপনার বাবার সব অপকর্মের সাক্ষী ছিল তারা। আমাকেও এতদিনে মেরে ফেলতেন, কিন্তু পারেনি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকৃতির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে, এজন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন। সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয়। টাকার বিনিময়ে ও সব করতে পারে, এজন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ। শায়ের দম ফেলে পরির দিকে তাকালো। পরি এখনো শায়েরের বুকে মাথা রেখে আছে। শায়ের বলল, আপনি কি শুনছেন পরিজান? খুন শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিজান, টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরি মাথা তুলে শায়েরের দিকে তাকালো। কেন খুন করলেন তার সম্পূর্ণটা এখনো আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। পরি অসহায়ের মতো তাকিয়ে আছে। শায়ের আবার বলতে শুরু করে, পালকের কোন দোষ নেই অন্তত আপনার দৃষ্টি থেকে? পালকের ধর্ম ভিন্ন তা কি আপনি জানেন? তবুও সে আমাকে পেতে চেয়েছিল, এতে আমি ওর কোন দোষ দেখি না। মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিজান, কখন কার দৃষ্টিতে কে আটকে যায় তা বলা মুশকিল। সেজন্যই পালক আমাতে আটকে ছিল। আমি পালককে হত্যা করতাম না, কিন্তু শেষে সে সবকিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দিবে। যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে। সুযোগের সদ্ব্যবহার, তবে তার দোষ আমি দেখি না। ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি, আর সে তো হুমকি দিয়েছে মাত্র।
তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছে। তারপর আরো 5 জনকে মেরেছি আমি। 4 জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি। সম্পানও। ওই দিন বিন্দুকে মারার কোন পরিকল্পনা ছিল না। সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল, কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ। এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। সম্পান নিজে থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল, কিন্তু সম্পান তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল, কিন্তু সে জানতো আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয় যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে সব শেষ। সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি, তাই 6 জনের মধ্যে 2 জনকে ওখানেই মেরে দেয়, আর বাকি 4 জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকতো তাহলে সম্পানের বধূ হয়ে আজ ওর ঘরে থাকত। কিন্তু বিধাতার কি লিখন, 2 জনকেও তিনি টেনে নিয়েছেন। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিচান, ভালোবাসাকে জয়ী করেছি। ভালোবেসে ওরা 2 জন প্রাণ দিয়েছে, আর আমরা 2 জন একসাথে রয়েছি। আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন? মিথ্যা আসামি তাকে বানিয়েছে নওশাদ। আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নওশাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারবো না, তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবে, আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন। আমি তা হতে দেইনি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিজান, আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু, কিন্তু সেই সুখটাও ওরা কেড়ে নিল। আমি মানছি আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো শায়ের। চোখ দিয়ে পানি ঝরছে পরীর। সে মুচকি হেসে বলে, আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু পুণ্য করেছি আপনাকে ভালোবেসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই। এজন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের। সেখানে আপনি আমার শত্রুপক্ষ। শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে। তলোয়ারের আঘাতের নয়, শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিচান। আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম শায়ের পরীর কথার জবাব দিতে পারল না। সে তার দৃষ্টি নিবন্ধ করে রাখল পরিজানের পানে। পরী দেখতে পেল ক্ষত বিক্ষত চোখ দুটো। ওই চোখে কত ভালোবাসা দেখেছে সে, আর আজ ওই চোখচোরা সে নিমিষেই রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করে শায়ের। বলে ওঠে, আপনাকে এভাবেই ধরে রাখবো আমি পরিজান। আপনি আর কোথাও যেতে পারবেন না। আচ্ছা চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে। আমরা ভালো থাকব, কিন্তু আমার মা বোন ভালো থাকবে না। ওদের শেষ করে দেবে ওই জঘন্য লোকগুলোকে। সবাইকে নিয়ে যাব আমরা, তাহলেই তো হবে। এসব বাদ দিন, আমি আপনাকে একটু কাছে পেতে চাই। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই। পরী আঁকড়ে ধরে স্বামীকে। শায়ের আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে, অথচ পরীর রাগ হচ্ছে না। কারণ সে নওশাদের বিনাশ করতে পেরেছে, তাই আজকে সে খুশি থাকবে। এই মধুরতম রাতটা শায়েরকে দিবে, ভালোবাসার স্নিগ্ধ পরশ এঁকে দিবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকাল হতেই ঘুম ভাঙে শায়েরের, কিন্তু তার এই মুহূর্তে উঠতে একদম ইচ্ছে করছে না। পরীর উষ্ণ আলিঙ্গনে তার আরো থাকতে ইচ্ছা করছে, কিন্তু সে ইচ্ছা ভঙ্গ করে পরী উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে এগোলো। কিছুক্ষণ বাদে শায়ের নিজেও গেল, কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠোন লেপছে। বিষয়টা শায়েরের সন্দেহজনক মনে হলো, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না, কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে। এটা পরীর হুকুম। তাই সে বিনা বাক্যে প্রস্থান করে। বেলা 10টা বাজতেই ডাক পড়ল নওশাদের। তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নওশাদ যাবে না এটা সবাই শতভাগ নিশ্চিত। তবে গেল কোথায়?
সবাইকে খুঁজতে পাঠালো আফতাব, কিন্তু নওশাদের হদিস পাওয়া গেল না। আখির তাতে ক্ষেপে গিয়ে বলে, নিশ্চয়ই পরি কিছু করেছে ভাই। সে নওশাদকে গুম করেছে, না হলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে? সত্যি যদি পরি কিছু করে থাকে তাহলে ওর আজকেই শেষ দিন। শায়েরের কোন কথাই আমি শুনব না, এতে যা হয় হোক। আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায়, কিন্তু দরজা পর্যন্ত যেতেই শায়ের বাধা হয়ে দাঁড়ায়। আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বলে, সামনে থেকে সরে যাও শায়ের, আজ পরি বাঁচবে না। তুমি যা ইচ্ছা করতে পারো। পরিজান কিছু করেনি, সে জানে না নৌশাদ কোথায়। তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? কাল সারাদিন নৌশাদ আমাদের চোখের সামনেই ছিল, এমনকি রাতে আমার সামনে দিয়ে নিজের ঘরে গেল। ঘুমানোর পর হয়তো পরি ওকে ধরে নিয়ে গেছে। না, কারণ কাল রাতে আমি পরিজনের সাথে ছিলাম। তুমি ছিলে পরির কাছে, কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসে শায়ের। রাগান্বিত হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে। শায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলে, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা, বাদ দিলাম আমার কথা। আপনি নিজ স্ত্রীকে ফেলে পর নারীর কাছে কেন যেতেন? সেটা কি আমি একবারও জিজ্ঞেস করেছি? শায়েরের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেছে। এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে। শায়েরের কথা শুনে বিড়ম্বনায় পড়ল আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব। তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি? হুম, আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি। কেন একথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতাবোধ নেই। যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা। তাহলে আপনাদের তো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখির পাল্টা জবাব দিল না। শায়ের আবার বলল, পরিজনের দিকে নজর বুলাবেন না বলে দিলাম, না হলে ফল খারাপ হবে। চলে গেল শায়ের। ক্ষোভে ফেটে পড়ে দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা সব শায়ের নষ্ট করে দিচ্ছে বারবার। আফতাব নিচু স্বরে বলে, সিরাজকে খবর দে। শায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাব। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না। আগে একটা আপদ সরাই, তারপর আরেকটাকে সরাব। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে গিয়ে খবর দিল। ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল। পরী চুপ থেকে সব শুনল। তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝল যে ঝড় আসতে চলেছে। পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হয়ে আসে। শেফালিকে বলে, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ। সময়কাল 2000 রাত। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান। দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। শোভন এসে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে। তাই সে চুলায় গরম পানি করতে দিল, অপর চুলাতে চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এল। একটু ফুসরত পেল না সে। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে গেল। দরজা খুলে দেখতে পেল ঘর্মাক্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের এপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢোকে। বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতেই মুস্কান প্রশ্ন ছড়ে, নুনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিতে তাকালো নাইম, কেন বলতো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম, সেটাই আজ সময় করে পড়েছিলাম। ঘাবড়ালো নাইম, চোখ লুকানোর চেষ্টা করল মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসল। ক্লান্ত তুমি, এই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরী এখন কোথায়? আর তার স্বামী সেখান শায়েরই বা কোথায়? কি হয়েছিল তার পরিবারের? আমি জানি না মুস্কান। জানতাম মিথ্যা তুমি বলবে। নাইম, তুমি সব জানো। ওই খাতায় সর্বশেষ পরী তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান, পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরী একমাত্র শায়েরকে সব সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? নাইম চুপ রইল কিছুক্ষণ। দেখে মনে হলো সে অনিচ্ছুক কথাটা বলতে। অতঃপর নীরবতা ভেঙে সে বলে, আর 3 দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনছে, নাকি তার শ্রবণশক্তি লোপ পেয়েছে? 3 দিন পর শায়েরের ফাঁসি। এত কিছু কিভাবে হলো? এর মধ্যে হয়তো কোন সত্য লুকানো আছে।
সে জিজ্ঞেস করে, কি বলছো তুমি নাইম? সত্যি তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে। আমি সব জানলেও আমার হাত পা বাঁধা। সেহরান ভালোবাসে পরীকে, আর সেই সেহরানের ফাঁসি হবে। কোথাও ভুল হচ্ছে নাইম। তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই সেহরান কেমন ভালোবাসে পরীকে। কথাটাতে মিশে আছে হিংসা। তা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানের। তবে এই হিংসার কারণটা কি? নাইমের পুরুষালী মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলেও আমি বুঝতে পারছি। নাইম মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপরও সেখানের ভালোবাসা একটুও কমেনি। সৌন্দর্য তার কাছে কোন কিছু না, মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরি আর সেখানের সাথে অতীতে ভালো কিছু হয়নি। আমাকে 3 দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি সেহরানকে বাঁচাব এবং তার পরীর কাছে ফিরিয়ে দেব। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, সেহরান সেহরান সেহরান, মাথা খারাপ করো না। যা বলার সেই বলবে তোমাকে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও। ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগলো। না জানি শায়ের এখন কোন পরিস্থিতিতে আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয়। নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় 10 বছর আগে সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশি ছিল। তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়েছে। সেখানে পরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির লেখাগুলোর কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়তে পারেনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপালী এবং পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে। সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে এখন সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে তার দেখা করা জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্নে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজ ঘরে ফিরে এলো। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বসে, শোভনকে নাইম। হঠাৎই কারো গলার স্বর শুনে চমকে তাকায় নাইম। মুস্কানের দিকে সে তাকিয়ে থাকে। মুস্কান আবার বলে, পিকুলি কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টি মুস্কানের। একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায় কখনো আসেনি নাইম। সোনালির জীবন দুর্বিষহ ভাবে কেটেছে। রূপালীর ও তাই, কিন্তু পরি তার জীবনের সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। শায়েরের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? এই সেই পুরুষ যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম, কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুন ভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারা রাত দুচোখের পাতা এক করতে পারে না। কখন সে শায়েরের সাথে দেখা করতে যাবে সেই আশায়। রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটে। সূর্যের আগমন ঘটল ধরণীতে। তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হলো। পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে, তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারের যাওয়ার জন্য বের হলো। মুস্কানকে দেখে সে বলল, সেহরানকে তোমার পরিচয় দিও, না হলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে স্কুলে দিয়ে সাভারের উদ্দেশ্য রওনা হলো। এই সকালেও রাস্তায় জ্যাম। কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে। রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছালো সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করলো শায়েরের কথা। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভেতরে। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করল। মুস্কান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ। নেম প্লেট দেখে বুঝল সে। অফিসার হাতের ফাইল টেবিলে রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান? কি হয় সে আপনার? আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি, যেটা নূরনগরের জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে সেখানের সম্পর্ক আছে, তাই আমি তার সাথে দেখা করতে চাইছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করতে দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া। না হলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমরা একদমই সময় নেই না।
হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ফিরেই হতে পারে। অফিসার হাসে। সত্যিই এই সাংবাদিকদের কোন তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয় তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দেবে। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোন এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার, তাই তিনি বেশি কিছু বললেন না। মুস্কানকে নিয়ে চলল যে সেলে শায়েরকে রাখা হয়েছে। চোখের চশমাটা ঠিক করে চারিদিক দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন পিছন গেল। চলতে চলতে সে জিজ্ঞেস করে, ঠিক কি কারণে সেখানের ফাঁসি হচ্ছে? জমিদার আফতাব, তার ভাই আখির, তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের। মুস্কান আর কিছু জিজ্ঞেস করে না। মনের সব প্রশ্ন সে শায়েরের জন্য সাজাতে লাগলো। সে আবার হাঁটতে লাগলো। কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামান একটি সেলের সামনে এসে দাঁড়ালো, যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। ব্যবসা গন্ধ আসছে সেখানে। মুস্কানও সেখানেই দাঁড়ালো। নুরুজ্জামান লোহার শিকে হাত রেখে শায়েরকে ডাকে, সেহরান, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোন প্রকার সাড়া দিল না। নুরুজ্জামান কয়েকবার ডাকলো কিন্তু শায়ের আসল না। দরজার তালা খোলা নিষিদ্ধ। তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারবো না। শায়ের ইচ্ছা হলে আসবে, না হলে নাই। তাহলে আপনি চলে যান, আমি সব সামলে নেব। নুরুজ্জামান থাকতে চাইলেন কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু শায়েরের অবয়ব দেখতে পাচ্ছে। সে নিম্নস্বরে বলল, দেখুন, আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন। আপনার সাথে জরুরি কথা আছে। এবারও আশানুরূপ কোন জবাব সে পেল না। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল সে। দেখার চেষ্টা করল ভেতরের দৃশ্য। শায়ের এগিয়ে এসে শিকে হাত রাখে। মুস্কান অবাক চোখে শায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীতে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে, যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরী ঊর্ধ্বে। মুস্কান ভাবতেও পারেনি সে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা তার মালিক সাহেবের বর্ণনা মনে পড়ল মুস্কানের। সেই মায়ামত চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি যুগল, যার সুরমা দ্বারা এখনো বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগে শায়েরকে। লোহার শিকল দিয়ে আবৃত দেখানা ধুলো বালিতে পরিবেষ্টিত। চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি। অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে। শায়ের মুস্কানকে বলে, ডাক্তার বাবুর স্ত্রী বলেই আপনাকে একটুখানি দর্শন দিলাম। তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলে, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি। সবকিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণটা আপনি ভালো বলতে পারবেন। আমি জানতে চাই, মুখ আগুনের ঝলসানোর পর কি হয়েছিল পরীর সাথে। পরিজানের খাতা আপনার কাছে। মুস্কান শায়েরের প্রশ্নের জবাব না দিয়ে বলে, সেহরান শায়ের, পরীর মালি সাহেব। কিন্তু সেহরানের পরিজান, সে কোথায় এখন? তার মালি সাহেবের এই অবস্থায় সে আসবে না। মৃদু হাসে শায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থেকে শায়ের মুখ খোলে, পরিজানের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসল না? সে তো আমার কাছেই আছে। আমার অস্তিত্বে মিশে আছে সে। স্বয়ং আল্লাহ চায় না আমাকে পরিজনের থেকে আলাদা করতে। দুনিয়াতেই তো আপনারা আলাদা রয়েছেন। এখন তো আপনার কাছে পরি নেই। আবারও হাসে শায়ের। তবে তার এবারের হাসির প্রগাঢ়তা অনেক। সে বলে, হাসছেন যে? আমরা দুনিয়াতে আলাদা নই, আমাদের দুনিয়াই আলাদা। নড়ে দাঁড়ায় মুস্কান। পরি ঠিকই বলেছে, এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জালে আটকাতে পারে সে। কেমন দুনিয়াতে আছেন আপনারা? একটা ছোট্ট দুনিয়া, যেখানে নেই কোন বিশাল সাম্রাজ্য, নেই কোন হিংস্রতা, যেখানে হবে না কোন যুদ্ধ রক্তারক্তি। থাকবে শুধু সেহরান আর পরিজনের ভালোবাসার সংসার। ছোট্ট একটা কুটির থাকবে, যেখানে দিন শেষে ফিরে পরিজনের দর্শন পাবো আমি। একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যে সবসময় ছটফট করি। আমরা এখন যে দুনিয়ায় বসবাস করছি তা এখন বারবার অপবিত্র হচ্ছে। সামনে আরো হবে। শুধু আমার পরিজনের দুনিয়া পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। অন্ধকার কুঠুরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান। তার দৃষ্টি শেকলে বন্দি পুরুষটির দিকে। ধুলো বালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে।
শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কিনা। মুস্কান নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি পরীকে খুব ভালোবাসেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যি করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সবসময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সবসময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল, এখনো আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে বলবো সব, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না। আপনি বলুন। শায়ের দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেয়ালের দিকে। কত যত্নহীনে এই দেয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেয়ালের অতীতও যে ভালো কাটেনি। সে তার রঙহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসো সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতে হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করেন না সে। এখানে থাকলে নওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে। কেননা এখন পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি নওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয় সে জমিদার বাড়ি ত্যাগ করেছে। কিন্তু যখন সবাই জানতে পারে যে নওশাদ নিজ বাড়িতেও যায়নি তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে? তার যথাযথ কোন প্রমাণ পায়নি কেউই। শায়ের যেহেতু রাতে পরীর সাথেই ছিল সেহেতু পরীর দিকে আঙুল তোলা অসম্ভব। শায়ের বাদেই ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনার করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছে আছে। ও মরে গেলেও কিন্তু আমাদের জেলে যেতে হবে। সেই ব্যবস্থা কিন্তু শায়ের করেই রেখেছে। আফতাব জবাব দিল না বিধায় আখির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরব। ভাই কথা বলেন আপনি। তা ঠিক। পরী এখন হিংস্র হয়ে উঠেছে। যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথে ও বেঁচে থাকুক। কিন্তু যেদিন দেখব রূপালীও পরীর মতো সেদিন সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায় তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখব না। জুম্মানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে। যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে তখন নাহ আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই। তারপর নাহ মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে। তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতেই পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথা শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে। তাই সে খবরটা পরীকে জানিয়ে দিল। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়া হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি শায়ের ভাইরে অনেক ভালোবাসেন তাই না আবা? হ্যাঁ, খারাপ কাম করলেও কিন্তু আপনেরে অনেক ভালোবাসে। হের লাইগাই আপনের এত টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না। এজন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার আল্লাহ করুক। আমি শুধু তাকে ভালোবাসবো। সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরী আবারও পেছনে ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে। পারবি তো? শেফালি মাথা নাড়ল। সে বুঝল আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরী শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবেই। কিন্তু তারপর পরীর কি হবে তা ভেবে ভয়ে আছে শেফালি। পরী রূপালী ঘরে গেল। পিকুলকে নিয়ে বসে আছে সে। কাল বিলম্ব না করেই পরী বলে, সিরাজকে মারবে না আপা। আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরী। নৌশাদকে মারার সময় ভয় পেয়েছিল। এখনো সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরী রূপালীর মনের রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দেবে? যে তোমাকে মিথ্যা ভালোবাসার জালে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো? কবিরকে তো আমি শেষ করেই দিয়েছি। এখন সিরাজকে তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অতীতের কথা। পরী না থাকলে সেদিন সুশীল তার ইজ্জত হরণ করত। বেঁচে থাকতে পারত না সে। আর সিরাজ ওকে ধোঁকা দিয়েছে একথা মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টগবগিয়ে ফুটতে থাকে সারা শরীরে। এত কিছুর পর সিরাজকে ছাড়া যাবে না, কিছুতেই না।
পরীর দিকে তাকিয়ে সে ইশারা করল। পরী মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিক থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করছে, আর এইদিকে পরী শায়েরকে তলব করে এবং শায়ের সাথে সাথেই চলে আসে। তবে এবার পরী শায়েরকে সোনালীর ঘরে নিয়ে যায়। শায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরী কাঠের চেয়ার টেনে শায়েরকে বসতে দিল। বসল শায়ের। এই ঘরেই নৌশাদকে মেরেছি আমি। অবাক হলো না শায়ের? আপনি নৌশাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে যে আমি পরিচিত পরিছেন। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠোন লেপতে দেখেই আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতেই এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরী হেসে শায়েরের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি নিয়ে শায়েরের হাত চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগলো, প্রথমে এইভাবেই নৌশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম। তারপর ওর মুখের ভেতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে। তারপর ওর দুটো আঙুল কেটেছিলাম। তারপর কি করলেন? পরী এবার শায়েরের পা দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম, তারপর উঠোনের কোণে জীবিত পুঁতে দিয়েছি। আর তারপর আপনাকে অন্দরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। তা এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? শায়েরের কথা শুনে হাসল পরী। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুটি করে বসে থাকবেন আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসব। কথাটা শোনা মাত্রই শায়েরের চেহারার ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের স্বরে বলে, ওখানে যাবেন না পরিচান। আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন। দয়া করে যাবেন না। পরী শায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে শায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরী সেসবে পাত্তা না দিয়ে দরজার ছিটকিনি তুলে দিয়ে চলে যায়। শায়ের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোন লাভ হচ্ছে না। শক্ত করেই বেঁধেছে পরী। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরী। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরীর মতো পোশাকে নিজেকে তৈরি করেছে। পরী কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবেন না, তবুও সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপালী আর পরী ছাদে চলে গেল। আম গাছ পেয়ে দুজনেই মাটিতে নামল। বাড়ির পেছনের দিক দিয়ে দুজনে বেরিয়ে পড়ল বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু। আর সবগুলো জমিদার বাড়ি পাহারা দেয়। কারণটা অবশ্য পরী। কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারের পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করেই শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? একখান কথার আপনেরে কইতে আইছি। নৌশাদ রে পরী আপার খুন করছে। আমি নিজের চোখে দেখছি। একথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরী আপার ডরে কই নাই। বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে। শায়ের বাইরে নিয়ে হেরা বাগান বাড়িতে চইলা গেছে। তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি অহনি চান? সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনারে কেন যাইতে কইছে। আমি গেলাম। দ্রুতপদে শেফালি প্রস্থান করল। সিরাজ ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল ওর আসতে দেরি বিধায় হয়তো শায়েরকে নিয়ে ওনারা চলে গেছে। তাই সিরাজ বাগান বাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনো সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারল না। বাগান বাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে। কিন্তু হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথেই তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরী আর রূপালী। মাথায় আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং গাড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয় জন প্রথম জনের খোঁজে যেতে তাকেও একই অবস্থা করে ফেলে রাখে। তারপর দুজনে একসাথে বাড়ির ভেতরে ঢোকে। পরী সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরী অবাক হয়। কেননা সেখানে জুম্মান বসা। মাথা নিচু করে জুম্মান বসে আছে। একজন রক্ষী ওকে খাবার খাওয়ার জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না। কাঁদছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13 ছেলেটা আর কি বুঝবে। পরী আর রাগ ধরে রাখতেই পারেন না, হনহন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না।
তবে জুম্মান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে উঠল, পরি আপা, আমারে এখান থাইকা নিয়ে যাও, আমি থাকমু না। লাঠি নিয়ে তেরে হেলো লোকটা পরীর নাম শুনে, কিন্তু পরি কায়দা করে তার লাঠি কেড়ে নিল এবং তাকেই আঘাত করে বসে। কিন্তু পর মুহূর্তে পেছনে থেকে কেউ পরীকে লাঠির দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে, কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটার সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা চারজনকে কাবু করে ফেলেছে। এখন শুধু সিরাজের আসার পালা। চলবে।